গল্প স্বল্পের আমাদের আজকের আয়োজনে রয়েছে লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা গোয়েন্দা গল্প আকাশের আতঙ্ক। আজকাল খবরের কাগজের দিনে আমরা নিত্য নতুন বিস্ময়কর খবর শুনতে শুনতে কিরকম মিথ্যা উত্তেজনার মধ্যে যে বাস করি। একদিন যে খবর আমাদের অবাক করে দেয়, পরের দিন আরো বিস্ময়কর ঘটনায় সে খবর কেমন অনায়াসে আমাদের মনে চাপা পড়ে যায়। তার প্রমাণের অভাব নেই। বেশি দূরে যেতে হবে না, 13 সালের বৈশাখ মাসের কথা। খবরের কাগজগুলো একদিন স্যার চিরঞ্জীব রায়ের অবিশ্বাস্য ভয়ঙ্কর খুনের মামলা নিয়ে তুমুল হইচই বাঁধিয়ে তুলেছিল। হপ্তাখানেক ধরে খবরের কাগজে আর কোনো কথাই বুঝেছিল না। সোজা কথা তো নয়, স্বয়ং স্যার চিরঞ্জীবের বিরুদ্ধে খুনের অভিযোগ। স্যার চিরঞ্জীব ইদানিং একটু যেন কেমন অবশ্য হয়ে গিয়েছিলেন। তার সম্বন্ধে মস্তিষ্ক বিকৃতির একটা গুজব চারিধারে শোনা যেতে থাকলো। কিন্তু তা বলে এতটা কেউ কি কল্পনাও করতে পারত? তার পূর্বকীর্তির কথা তখনও তো লোকে ভোলেনি। স্যার উপাধির দ্বারা তো তার পরিচয় নয়, তার পরিচয় বাংলার বরপুত্র ও পৃথিবীর শ্রেষ্ঠ একজন বৈজ্ঞানিক হিসেবে। পৃথিবীর শৈশবাস্থার সরীসৃপ জাতীয় প্রাণীর কঙ্কালের খোঁজে মধ্য এশিয়ায় তিনি যে বৈজ্ঞানিক অভিযানের নেতৃত্ব করেন, সে অভিযানের অসামান্য সার্থকতায় সমস্ত পৃথিবীর কাছে বাংলার মুখ উজ্জ্বল হয়েছিল। বাংলা থেকে এরকম অভিযান যে হতে পারে তা কেউ এর আগে ভাবতে পারেনি। তার দ্বিতীয় অভিযান প্রাণীতত্ত্ব বিষয়ক গবেষণার জন্য নিউগিনির অনাবিষ্কৃত প্রদেশে। সে অভিযানের ফলে প্রাণীবিদ্যা আশাতীতভাবে সমৃদ্ধ হয়ে উঠেছিল বটে, কিন্তু তারপর থেকেই তার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ বুঝি দেখা দেয়। তার অদ্ভুত সব নতুন মতামত শুনে বৈজ্ঞানিক সমাজ তার মাথা ঠিক আছে কিনা সন্দেহ প্রকাশ করতে শুরু করে। স্যার চিরঞ্জীব চিরদিন অত্যন্ত অহংকারী প্রকৃতির ছিলেন। খ্যাতির শিখরে যতদিন তিনি আরূঢ় ছিলেন, ততদিন তার প্রতিভার খাতিরে এ অহংকার সকলে নিঃশব্দে সহ্য করেছে। কিন্তু তার মানসিক দুর্বলতার পরিচয় যেদিন তার অদ্ভুত কথাবার্তা ও মতামতের মধ্যে পাওয়া যেতে লাগলো, সেদিন কেউ যে আগেকার আক্রোশের শোধ নিতে ছাড়ল না, এ কথা বলাই বাহুল্য। কাগজে তাকে নিষ্ঠুরভাবে ব্যঙ্গ করে অনেক প্রবন্ধও বেরুল। প্রাচীন যুগের বিলুপ্ত এক ডাইনোসরের পিঠে চড়ে স্যার চিরঞ্জীব শহরের পথে ঘুরে বেড়াচ্ছেন। এই ব্যঙ্গচিত্রটি তখনকার দিনে বিশেষ হাসির খোরাক জুগিয়েছিল। ব্যঙ্গচিত্রটি অকারণে আঁকা হয়নি। বুদ্ধিভ্রংশের সঙ্গে সঙ্গে স্যার চিরঞ্জীবের অদ্ভুত এক ধারণা হয়েছিল যে মেসোজোয়িক যুগের সরীসৃপের কঙ্কাল বলে বৈজ্ঞানিকরা যেগুলোকে লক্ষাধিক বছরের পুরনো মনে করেন, তার সবগুলি নাকি অত পুরনো মোটেই নয়। তিনি নাকি এমন সব ডাইনোসরের হাড় পেয়েছেন যেগুলিকে আধুনিক কালের বলে নিশ্চিত বোঝা যায়। তাছাড়া তার মতে সরীসৃপ বংশ নাকি এখনো একেবারে লুপ্ত হয়নি। নানা দিক থেকে আঘাত খেয়ে আহত অভিমানের জন্যই কিনা বলা যায় না, স্যার চিরঞ্জীব শেষাশেষি একেবারে নিঃসঙ্গই থাকতে আরম্ভ করলেন। শহরের শেষ সীমা ছাড়িয়ে তার নির্জন বিশাল বাড়ির পরীক্ষাগারের বাইরে তার আর দেখাই পাওয়া যেত না। নিজেকে যেন তিনি সেখানে জীবন্ত কবর দিয়েছিলেন। মাঝে মাঝে কোনো কাগজে মজা করার জন্যে বা অনুগ্রহ করে তার যে দু একটা লেখা ছাপত, তাতেই তার অস্তিত্বের পরিচয় পাওয়া যেত। সে সমস্ত লেখার অসাধারণ পাণ্ডিত্যের সঙ্গে যে মানসিক বিকৃতির লক্ষণ দেখা যেত, তাতে শত্রুপক্ষ হাসলেও অধিকাংশ বৈজ্ঞানিক সমাজ এত বড় মনীষীর এমন পতনে বেদনাই অনুভব করতেন। কিন্তু ঘরে বসে আজগুবি সব ধারণা নিয়ে প্রবন্ধ লেখা এক কথা, আর মানুষ খুনের দায়ে আসামি হওয়া আরেক কথা। এ ব্যাপারে কেউ কল্পনা করতে পারেনি। সে ঘটনার কথা মনে করলেও গা শিউড়ে ওঠে। শুধু সাধারণ হত্যা তো নয়, তার ভেতর যে উন্মত্ত পৈশাচিকতার পরিচয় ছিল, তাতেই সকলে বেশি স্তম্ভিত হয়ে গিয়েছে। স্যার চিরঞ্জীবের নির্জন বাগান বাড়িতে হঠাৎ একদিন তার একটি ভৃত্যকে নিহত অবস্থায় পাওয়া যায়। সাধারণভাবে সে খুন হয়নি। বদ্ধ উন্মাদ ছাড়া অমন নৃশংসভাবে নরহত্যা কেউ করতে পারে না। চাকরটির দুটি চোখ ও প্রাণ এবং তার সর্বাঙ্গের আঘাত দেখে মনে হয় ধারালো অস্ত্র দিয়ে কেউ যেন তার সারা গায়ের মাংস উন্মত্তভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছে। স্যার চিরঞ্জীবের বিরুদ্ধে এই সম্পর্কে সবচেয়ে সন্দেহের কারণ
এই যে তাকে যখন ধরা হয় তখন তিনি দমদম থেকে একটা এরোপ্লেন ভাড়া করে পালাবার চেষ্টা করছেন। পুলিশ খুব তৎপরতার সঙ্গে কাজ না করলে তাকে ধরতেই পারত না। এরোপ্লেনে উঠে বসে তিনি চালাবার উদ্যোগ করছেন, এমন সময় পুলিশ দ্রুতগামী মোটরে গিয়ে তাকে ধরে। পুলিশের আদেশেও প্রথমে তিনি নামতে রাজি না হয়ে তাদের সামনেই প্রোপেলার চালিয়ে দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। বাধ্য হয়ে পুলিশ অফিসার গুলি করে তার প্রোপেলার ভেঙে দিয়ে তাকে থামায়। এরোপ্লেনে তার সঙ্গে একটি বন্দুকও পাওয়া গিয়েছিল। এরোপ্লেন থেকে নামার পরেও তার রোগ কমেনি। পুলিশের লোককে যা নয় তাই বলে গাল দিয়ে তিনি তৎক্ষণাৎ তাকে ছেড়ে দেওয়ার জন্য জেদ করেন, কিন্তু তার উদ্দেশ্য জিজ্ঞাসা করলে কিছুই তিনি বলতে চান না। তার চাকরের হত্যা সম্বন্ধেও তাকে জিজ্ঞাসা করে কোনো উত্তর পাওয়া যায়নি। মস্তিষ্ক বিকৃতির পর তার অহংকারী প্রকৃতি যেন আরো উগ্র হয়ে উঠেছিল। পুলিশের প্রশ্নের উত্তরে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেন যে তাকে যখন অকারণে ধরে অপমান করা হয়েছে তখন তাদের কোনো কথার আর তিনি জবাব দেবেন না। এই বিখ্যাত নরহত্যার মামলা আদালতে ওঠার পর কয়েকদিন পর্যন্ত খবরের কাগজগুলোর উত্তেজনার আর অবধি ছিল না। মানুষের মুখে মুখেও এই উন্মাদ বৈজ্ঞানিক সম্বন্ধে নানা অতিরঞ্জিত আজগুবি খবর তখন ফিরেছে। তারপরে এই রোমাঞ্চকর হত্যার খবর কোথায় যে গেল তলিয়ে কেউ তার সন্ধানও রাখল না। দার্জিলিংয়ের বিমান ডাকের ভয়ঙ্কর রহস্য তখন মানুষের মন ও সংবাদপত্রের পাতা জুড়ে বসেছে। তখন সবে কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত এরোপ্লেনে ডাক পাঠাবার ব্যবস্থা হয়েছে। সেই ডাকবাহী বিমানপথ আশ্চর্যভাবে নিরুদ্দেশ হয়ে গেল একদিন। অনেক খোঁজাখুঁজির পর ঘন টেরাইয়ের জঙ্গলে ভাঙা এরোপ্লেনটির সন্ধান যদি বা মিলল, তার চালকের কোনো পাত্তা নেই। কেমন করে যে প্লেনটি ধ্বংসপ্রাপ্ত হলো তার কোনো সন্তোষজনক মীমাংসা হলো না। শুধু এই ব্যাপারেই শেষ হলে হয়তো সাধারণের আতঙ্ক এত বেশি হতো না, কিন্তু এ ব্যাপারে রহস্য আরো গভীর হয়ে উঠল পরের ঘটনায়। একজন ইংরেজ বিমানবীর জলপাইগুড়ি থেকে এরোপ্লেনে কলকাতা আসছিলেন তার পরের দিন ভোরবেলা, কিন্তু যাত্রা করবার খানিক বাদেই তার এরোপ্লেনটিও অদ্ভুতভাবে ভেঙে পড়ে তিস্তা নদীর ওপর। তিস্তার অনেক জেলে নৌকা থেকে তার পড়ার দৃশ্য দেখেছিল। তাদের জিজ্ঞাসা করে জানা যায় যে ভোরের আগে আবছা অন্ধকারে তারা চোখে ভালো না দেখলেও এরোপ্লেনের আওয়াজ বেশ স্পষ্ট শুনতে পেয়েছিল। হঠাৎ ঊর্ধ্ব আকাশ থেকে কিরকম বেয়াড়া ভাবে এরোপ্লেনটি মাতালের মতো পাক খেতে খেতে নামতে থাকে। নিচে নেমেও এরোপ্লেনটি আরো একবার ওপরে গোত্তা খাওয়া ঘুড়ির মতো উঠছিল, কিন্তু বেশি দূর নয়। এবারে এরোপ্লেনের ভেতর ইংরেজ চালকের মৃতদেহ পাওয়া যায়, কিন্তু আশ্চর্যের বিষয় তার সমস্ত মুখ ক্ষতবিক্ষত এবং একটি চোখ খোবলানো। এই ভয়ঙ্কর খবর বাসি হতে না হতেই পরের দিন সংবাদ পাওয়া যায় যে দার্জিলিং থেকে সন্ধ্যায় ফেরার সময় আরেকটি ডাকবাহী বিমানপথ টেরাই জঙ্গলের ওপর পূব দিকের আকাশ প্রান্তে দুটি বিমানপথ দেখেছে। ভালো করে লক্ষ্য করার আগেই সেগুলো সন্ধ্যের অন্ধকারে অস্পষ্ট হয়ে যায়। এই রহস্যময় দুটি অজানা বিমানপথের খবরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সাড়া পড়ে গেল। ভালো করে খোঁজ নিয়ে জানা গেল যে INA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল এয়ারওয়েজের জানিত কোনো এরোপ্লেন সেদিন ওদিকে যায়নি। তাছাড়া বিমান ডাকের চালক যেরকম বর্ণনা দিয়েছিল সে ধরনের বিমানপথ ভারতের কোথাও নেই। নতুন এই আতঙ্কের হুজুগে চিরঞ্জীব রায়ের মামলা কোথায় চাপা পড়ে গেল কে জানে। খবরের কাগজের কোণে তার সংক্ষিপ্ত বিবরণ লোকের বোধহয় আর চোখেও পড়ে না। প্রত্যেকে আমরা তখন খবরের কাগজ খুলেই এরোপ্লেন রহস্যের সংবাদ রুদ্ধ নিঃশ্বাসে পড়তে আরম্ভ করি। প্রতিদিন উদ্গ্রীব হয়ে থাকি এ রহস্যের ওপর কোনো নতুন আলোক সম্পাদ হলো কিনা তা জানবার আশায়। হাজার রকমের গুজব ও আলোচনা চারিধারে চলতে থাকে। এই অদ্ভুত অজানা বিমানপথ দুটি কাদের? যে দুটি এরোপ্লেন আশ্চর্যভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের ভেঙে পড়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক আছে কিনা? আপাতত কোনো দেশের সঙ্গে যখন আমাদের কিংবা কারোর যুদ্ধ বা বিরোধ নেই তখন এমনভাবে কারা নিরীহ আকাশপথের যাত্রীদের আক্রমণ করছে, তাদের উদ্দেশ্যই বা কি? এ সমস্ত প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না।
শুধু চারিধারে আতঙ্কই বেড়ে যেতে লাগলো। আইএনএ বাধ্য হয়ে বাংলার উত্তরাঞ্চলে রাত্রে এরোপ্লেন চালানো নিষেধ করে দিল, কারণ দেখা গেল যে বেশিরভাগ দুর্ঘটনা রাত্রে ওই অঞ্চলেই ঘটছে। ডাকবাহী বিমানপথ ও ইংরেজ চালকের এরোপ্লেনের পর আরও 3টি এরোপ্লেন ওই অঞ্চলে রাত্রে ভেঙে পড়ে। অধিকাংশ আরোহীর পাত্তা পাওয়া যায়নি, পাওয়া গেলেও দেখা গিয়েছিল তাদের দেহ ছিন্ন ভিন্ন। শুধু আকাশপথের এরোপ্লেনই নয়, সাধারণ লোকও আক্রান্ত হয় কেউ কেউ। রংপুরের একটি গ্রামের রাস্তায় একদিন সকালে একজন চাষির ক্ষতবিক্ষত দেহ দেখতে পাওয়া যায়। সে তার হারানো বলদের খোঁজে রাত্রে বাইরে বেরিয়েছিল। অনেকে অবশ্য এ ব্যাপারটির সঙ্গে রহস্যময় এরোপ্লেন দুটির কোনো সংস্রব আছে কিনা তা স্বীকার করতে চান না, কিন্তু সেই গ্রামের একজন বৃদ্ধ বলে যে সেদিন রাত্রে আকাশে অদ্ভুত একরকম আওয়াজ সে শুনেছিল। সত্যি মিথ্যে নানা রকম খবর এবার রটতে থাকে। হুজুগের দিনে খবরের কাগজগুলো বাছবিচার না করে তার সবগুলোকেই প্রায় স্থান দেয় নিজের পাতায়। আমাদের কাগজের মফস্বল বার্তাগুলো একেই যত গাঁজাখুরি সংবাদের ডিপো। মফস্বলের প্রতিনিধিরা সুযোগ পেয়ে যা খুশি আষাঢ়ের গল্প সেখানে চালাতে লাগলো। কোথায় জলপাইগুড়ি অঞ্চলের এক গায়ের এক বুড়ির একটা বাছুর হারিয়েছে। মফস্বল বার্তায় তার খবরের সঙ্গে বেরুলো যে সে বুড়ি নাকি দেখেছে আকাশ থেকে প্রকাণ্ড একটা জিনিস নেমে তার বাছুরকে ছো মেরে নিয়ে গেছে। বন্ধু অশোক রায়ের বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলাম সেদিন সকালবেলা। এই খবরটা চোখে পড়ায় হেসে উঠে অশোককে বললাম, খবরটা দেখেছ? এরপর কোনোদিন শুনবো আকাশ থেকে কি একটা নেমে কার হেসেল থেকে মাছ ভাজা চুরি করে নিয়ে গেছে। আমাদের দেশে একটা কিছু হুজুগ হলেই হলো। অশোক রায় কাগজটা আমার হাত থেকে টেনে নিয়ে খবরটার ওপর চোখ বুলিয়ে কিন্তু গম্ভীর মুখেই বলল, আমি আশ্চর্য হচ্ছি শুধু আইএনএ বা আর কেউ এ সম্বন্ধে কিছু এখনো করছে না দেখে। ঠাট্টা করেই বললাম, বেশ তো, তোমার তো নিজেরই প্লেন রয়েছে, তুমি এসব আজগুবি এরোপ্লেনের রহস্য ভেদ করবার জন্য লাগো না। ঠাট্টা করে যে কথা বলেছিলাম। অশোক অত্যন্ত গম্ভীর মুখে তার যা উত্তর দিল তা শুনে প্রথমটা স্তম্ভিত হয়ে গেলাম। অশোক বলল, লাগবই তো ঠিক করেছি। খানিকক্ষণ আমার মুখ দিয়ে সত্যি কথা বেরোল না। তারপর অস্ফুট স্বরে বললাম, তুমি পরিহাস করছো নিশ্চয়ই? না, পরিহাস নয়, সত্যি আমি যাব ঠিক করেছি, এবং আজই। আমি এবার ব্যাকুল স্বরে বললাম, কিন্তু তুমি সমস্ত ব্যাপারটা ভেবে দেখেছ? এই পর্যন্ত কতজন বৈমানিক মারা গেছে তা জানো? তাদের মধ্যে ওস্তাদ সমস্ত বিমানবীরও ছিল। তুমি তো সবে সেদিন বি সার্টিফিকেট পেয়েছ। তাছাড়া তোমার প্লেনও ডাকের উড়োজাহাজগুলোর তুলনায় অনেক নিরস। অশোক বলল, বিপদ জেনেই তো যাচ্ছি। আমি আর একবার তাকে বোঝাবার চেষ্টা করলাম। বিপদ যে কতখানি তা কিন্তু তুমি বোধহয় বুঝতে পারছো না। এই রহস্যময় এরোপ্লেনগুলো যারা চালাচ্ছে তারা যেমন পৈশাচিক ভাবে নিষ্ঠুর, তেমনি ধূর্ত ও শক্তিমান। আইএনএ কিছু করছে না এমন তো নয়, তারা দল বেঁধেও কিছু করতে পারছে না এদের বিরুদ্ধে। তারা যেখানে অক্ষম, তুমি সেখানে একলা কি করতে পারো? অশোককে কিন্তু নিরস্ত করা গেল না। সে শুধু অদ্ভুত একটা উত্তর দিল, হয়তো আইএনএর চেয়ে আমি এ ব্যাপারের মর্ম বেশি বুঝি। অন্তত কোথায় তাদের দেখা পাবো তা আমি জানি। তার কাছ থেকে আর কোনো কথা না বার করতে পেরে অবশেষে আমি হতাশ হয়ে বললাম, নেহাতি যখন যাবে তখন আমি তোমার সঙ্গ ছাড়ছি নে। অশোক খানিকক্ষণ আমার দিকে নীরবে চেয়ে থেকে বলল, এ প্রস্তাব আমি তোমার কাছ থেকে আশা করছিলাম। সেই দিন দুপুরেই অশোকের প্লেনে আমরা কলকাতা থেকে রওনা হলাম। অশোকের প্লেনটি খুব দামি নয়, কিন্তু বেশ মজবুত। টেনে টুনে তাকে ঘন্টায় 175 মাইলও চালানো যায়। সামনে অশোকের ও পেছনে আমার সিট। অশোকের অনুরোধে একটি রাইফেল ও একটি রিভলভার নিয়ে আমায় উঠতে হয়েছে। এছাড়া আরেকটি জিনিস সে যে কেন সঙ্গে আনতে বলেছিল কিছুই বুঝতে পারিনি। সেটি একটি লোহার শিরস্ত্রাণ। মধ্যযুগের তৈরি। আইএনএ রাত্রে এরোপ্লেন চালানো নিষিদ্ধ করে দিয়েছে। সেই জন্য আমরা ঠিক করেছিলাম প্রথমে গন্তব্যস্থানে দিনে পৌঁছে গোপনে রাত্রে কাজ আরম্ভ করব। গন্তব্যস্থান অবশ্য আমার জানা ছিল না। উত্তর দিকে যাত্রা করে ঘন্টা কয়েক বাদে
জলপাইগুড়ি জেলার নাগরকোটায় পৌঁছে আমি অবাক হয়ে গেলাম। এত শহর থাকতে এই শহরটিকে অশোকের বেছে নেওয়ার কারণ তখনও আমি বুঝতে পারিনি। কিন্তু নাগরকোটার প্রধান অসুবিধা হলো এরোপ্লেন নাম্বার জায়গা নিয়ে। দিনের বেলা নগরের বাইরে যে ফুটবলের মাঠে আমরা নেমেছিলাম, রাত্রে অন্ধকারে সেখানে অবতরণ করা অসম্ভব। অনেক খোঁজাখুঁজির পর দূরের একটি গায়ের ধারে একটা প্রকাণ্ড ফাঁকা মাঠ পাওয়া গেল। কিন্তু জোরালো আলোর বন্দোবস্ত করতে না পারার দরুন প্রথম রাত্রে আমাদের কিছু করা হলো না। দ্বিতীয় রাত্রে যথাসম্ভব জোরালো দুটি পেট্রোলের আলো মাঠের দুধারে চিহ্ন হিসেবে রেখে মাঝরাতে আমরা আকাশে উঠলাম। সেই ভয়ঙ্কর রাত্রির কথা কোনোদিন বোধহয় ভুলতে পারবো না। উত্তেজনার ঝোঁকে এতদূর এগিয়ে এলেও সেই সময় মনে যে একটু দ্বিধা না হয়েছিল এমন নয়। যে রহস্যময় শত্রুর বিরুদ্ধে আমরা অভিযান করছি তাদের নৃশংসতার ও শক্তির পরিমাণ আমাদের অজানা নয়। নিজেদের সামান্য শক্তি নিয়ে আমরা তাদের বিরুদ্ধে কি করতে পারবো? মনে হচ্ছিল এই শুধু গোয়ার্তুমি করে মৃত্যুকে ডেকে আনা ছাড়া কিছু নয়। কিন্তু তখন আর পেছুবার সময় নেই। জয়স্টিক টেনে দেবার সঙ্গে সঙ্গে গর্জন করে এরোপ্লেন তখন মাটি ছাড়িয়ে উঠেছে। একটি মাত্র ক্ষীণ আশা তখনও মনের মধ্যে আছে। হয়তো সত্যি আমরা কোনো কিছুর দেখা নাও পেতে পারি, কিন্তু সে আশাও সফল হওয়ার নয়। দেখতে দেখতে এরোপ্লেন কয়েকবার পাক খেয়ে অনেক ঊর্ধ্বে উঠে পড়ল। নাগরকোটা শহরের ক্ষীণ আলো দূরে থাক, আমাদের নাম্বার মাঠের চড়া আলো তখন প্রায় অস্পষ্ট হয়ে গেছে। যা কিছু আলো আমাদের মাথার উপর, সেখানে তারায় ভরা আকাশ ঝলমল করছে। শুক্লপক্ষের দশমী না একাদশী তিথির ভাঙা চাঁদের সামান্য একটু লালচে রেখা পশ্চিমের দিগন্তে দেখা যাচ্ছিল। মাটির ওপর থেকে সে চাঁদ অনেক আগেই অদৃশ্য হয়ে গেছে। আমরা অনেক উঁচুতে উঠেছিলাম বলে এখনো তাকে দেখতে পাচ্ছিলাম। সে রেখাও নাকি খানিক বাদে মুছে গেল। তারাগুলোর আলো ছাড়া আর কোথাও কিছু নেই। নিচের সমস্ত পৃথিবীর ওপর গাঢ় কালির ছোপ। সে ছোপ কোথাও কোথাও বেশি গাঢ়, কোথাও আবার একটু ফিকে। সেই সামান্য একটু রঙের তারতম্য থেকেই আমরা মাঠ, গ্রাম ও জঙ্গলকে যথাসম্ভব আলাদা করে ধরতে পারছিলাম। শহরের উপর কয়েকবার চক্কর দিয়ে অশোক উত্তরের জঙ্গলের উপর এরোপ্লেন চালিয়ে এনেছিল। আমাদের গতি তখন খুব বেশি নয়। ঘন্টায় আন্দাজ 100 মাইল বেগে মাটি থেকে 1000-3 ফিট ওপরে আমরা বিশাল বৃত্তাকারে জঙ্গলের ওপর পাক খাচ্ছিলাম। গ্রীষ্মকালে উপযুক্ত বৈমানিকের পোশাক থাকা সত্ত্বেও ঝড়ের মতো যে হাওয়া আমাদের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল তাতে শীত করছিল। মোটরের গর্জন ছাড়া আর কিছু শব্দ নেই। তারা খচিত অন্ধকার ছাড়া আর কিছু দেখবার নেই। খানিকক্ষণ বাদে এই একঘেয়েমিটা যেন বিরক্তি ধরে গেল। মোটরের আওয়াজের ভেতর কথা কইবার সুবিধের জন্য অশোকের ও আমার বসবার জায়গার মধ্যে চোঙ লাগানো রবারের নল লাগিয়ে আমরা কথা বলছিলাম। সেই চোঙের ভিতর দিয়ে বললাম, এরকম ভাবে কতক্ষণ ঘুরবো? এতে লাভই বা কি? অশোক চোঙের ভেতর দিয়ে উত্তর দিল, অত অধীর হয়েও না, রাত্রে ওড়ার একটা আনন্দ তো আছে। আমার কিন্তু এটাকে ঠিক আনন্দ বলে মনে হচ্ছিল না। যাই হোক, এ নিয়ে তর্ক করা বৃথা বলে চুপ করে গেলাম। তারপর কতক্ষণ যে আমরা সেই একভাবে চক্কর দিয়েছিলাম তা বলতে পারি না। পূবের আকাশ যখন একটু ফিকে হয়ে আসছে প্রভাতের সূচনায়, তখন আমার খেয়াল হলো। আবার চোঙের ভেতর দিয়ে বললাম, সকাল তো হতে চলল, আর কতক্ষণ ঘুরবে এমন করে? চাপা উত্তেজিত কণ্ঠে জবাব এলো, শিগগির তোমার শিরস্ত্রাণ পরে ফেলে প্রস্তুত হয়ে বসো। সত্যি সত্যি সেই কথায় ভয়ের একটা ঠান্ডা স্রোত যেন সমস্ত শরীরের ভেতর দিয়ে বয়ে শিউরে দিয়ে গেল। কম্পিত স্বরে বললাম, দেখতে পেয়েছ? হ্যাঁ, আমাদের দক্ষিণে চেয়ে দেখো। আমি এরোপ্লেনের বেগ বাড়িয়ে আরো উপরে উঠছি। সেইখান থেকে ওদের ওপর ছোঁ মেরে পড়তে পারবো, অবশ্য যদি ওদের বেগ আমাদের চেয়ে বেশি না হয়। এরোপ্লেন হঠাৎ কার্নিক খেয়ে ওপর দিকে নাক তুলে প্রচণ্ড বেগে ঊর্ধ্বে উঠতে লাগলো। সেই মুহূর্তে আমিও দেখতে পেলাম অন্ধকার তখনও বেশ গাঢ়, কিন্তু তারই ভেতর দুটি বিশাল আবছায়া মূর্তি বেশ স্পষ্টই বোঝা যাচ্ছিল। কিন্তু এগুলো কি ধরনের এরোপ্লেন? আমি এরকম এরোপ্লেনের কথা কখনো তো শুনিনি।
সামনে তার উপর কোনো প্রোপেলার আছে কিনা বোঝা যাচ্ছিল না, কিন্তু অনেকটা বাদুড়ের ধরনের মতো তাদের দুধারের ডানা যে ওঠানামা করছিল এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এ পদ্ধতিতে কোনো এরোপ্লেন যে নির্মিত হতে পারে তা আমার জানা ছিল না। এরোপ্লেন দুটির আকৃতিও অদ্ভুত। অস্পষ্টভাবে যেটুকু দেখতে পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল কোনো সাধারণ প্লেনের সঙ্গে তাদের কোনো মিল নেই। তাদের বেগ বেশি হোক বা না হোক, আশ্চর্য তাদের ঘোরাফেরার কৌশল। সাধারণ এরোপ্লেনকে অনেকখানি জায়গা জুড়ে মোড় ফিরতে হয়, কিন্তু এরা যে কোনো জায়গা থেকে যেদিকে খুশি হঠাৎ বাঁক নিতে পারে। সামনে যেতে যেতে হঠাৎ ডিগবাজি খেয়ে সোজা পেছন দিকে যাওয়াও এদের পক্ষে অত্যন্ত সহজ। সবেগে এরোপ্লেন চালিয়েও এই কৌশলের জন্যেই কিছুতেই আমরা তাদের বিরুদ্ধে সুবিধা করতে পারছিলাম না। ওপর থেকে তাদের কাছ থেকে দিয়ে চিলের মতো ছো মেরে নাম্বার আগেই তারা অদ্ভুত কৌশলে আমাদের কাছ থেকে সরে যাচ্ছিল। গুলি করবার মতো নাগালের মধ্যে তাদের কিছুতেই পাচ্ছিলাম না। প্রথমেই ভেবেছিলাম তারাও বুঝে দূর থেকে আমাদের লক্ষ্য করে গুলি চালাতে পারে, কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখা গেল না। তারা যেন শুধু কোনো রকমে আমাদের প্লেনের লেজের দিকটা আক্রমণ করবার ফিকির খুঁজছে বলে মনে হলো। বন্দুক বা কোনো অস্ত্র কেন যে তারা ব্যবহার করেনি তা অবিলম্বেই বুঝলাম, এবং সেই সঙ্গে সত্যি আতঙ্কে ওই ঝোড়ো হাওয়ার ভেতরেও আমি এতক্ষণে ঘেমে উঠলাম। পূর্বের আকাশ ফিকে হতে হতে যখন পরিষ্কার হয়ে গেছে, আকাশের তারা ম্লান আর নিচের মাঠ গ্রাম জঙ্গল স্পষ্ট হয়ে আসছে, এমন সময় আমাদের প্লেন তাদের 100-2 গজের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। স্তম্ভিত হয়ে দেখলাম যাদের আমরা এরোপ্লেন ভেবেছিলাম, প্রকৃতপক্ষে তারা মানুষের তৈরি কোনো প্রকার যন্ত্র নয়, কল্পনাতীত একরকম প্রাণী। অতি বড় দুঃস্বপ্নেও যাদের রূপ ভাবা যায় না। আবছা অন্ধকারে তাদের অতিকায় বাদুড়ের মৃতদেহ ও হিংস্র দাতাল মুখের যে আভাস আমি পেয়েছিলাম, তার সঙ্গে অতীত বা বর্তমানের কোনো প্রাণীর মিলই নেই। নিজের চোখকে প্রথমটা বিশ্বাস করা শক্ত হলেও খানিকক্ষণের জন্য বুঝলাম ভুল আমার হয়নি। যতই অবিশ্বাস হোক, সত্যি অদ্ভুত ভয়ঙ্কর দুটি প্রাণীর সঙ্গেই আমাদের আকাশ যুদ্ধে নামতে হয়েছে। অশোক নলের ভেতর দিয়ে উত্তেজিত স্বরে বলল, কার সঙ্গে লড়তে হবে এবার বুঝতে পেরেছ? আমি বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তুমি কি আগেই জানতে? উত্তর এলো, না, ঠিক জানতাম না বটে, কিন্তু একটু আঁচ করেছিলাম। আর আমাদের কোনো কথা হলো না, কথা হওয়ার সময় আর ছিলও না। অন্ধকার কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শত্রুদের চেহারা আরও স্পষ্ট হয়ে উঠেছিল। পরস্পরকে বাগে পাওয়ার জন্য তখন আকাশে তাদের সঙ্গে আমাদের প্লেনের অদ্ভুত প্রতিযোগিতা চলছে। কিন্তু প্রতিযোগিতায় আমরাই যেন ক্রমশ বেকায়দায় পড়ছিলাম। মনে হচ্ছিল আমাদের এরোপ্লেনের গতি হয়তো তাদের চেয়ে বেশি, কিন্তু তাদের ওড়বার কৌশল আমাদের চেয়ে ভালো। আমি এর মধ্যে কয়েকবার দূর থেকে বন্দুক চালিয়েছি, কিন্তু তাতে কিছু সুবিধা হয়নি। পাখার নানা রকম কায়দায় উল্টে পাল্টে তারা শুধু আমাদের এড়িয়েই যাচ্ছিল না, দু হাতে আমাদের দুপাশে সরে গিয়ে আমাদের পেছন দিকে আক্রমণ করবার সুযোগ করে নিচ্ছিল। কিন্তু আক্রমণের কৌশল যে তাদের অমন হবে, আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তা আমরা ভাবতে পারিনি। খানিক আগেই একবার সুবিধে পেয়ে আমি তাদের একটি পাতলা চামড়ার ডানাগুলিতে ফুটো করে দিয়েছিলাম। তাতে সে খুব বেশি জখম হয়নি, কিন্তু যে ভয়ঙ্কর চিৎকার ছেড়েছিল তাতে মোটরের গর্জন ছাপিয়েও তা তীক্ষ্ণভাবে আমাদের কানে এসে বিঁধেছে। আমাদের প্লেন একটিকে পাশে রেখে তাদের আরেকটির 100-2 ফুট তলা দিয়ে এখন যাচ্ছিল। আমি ওপর দিকে লক্ষ্য রেখে বন্দুকও ছুঁড়েছিলাম। হঠাৎ ভয়ঙ্করভাবে প্লেন দুলে উঠে পাক খেতে খেতে নিচের দিকে প্রচণ্ড বেগে পড়তে শুরু করলো। প্লেনের সিটের ধারটা সজোরে সে সময় ধরে না ফেললে আমি বোধহয় ছিটকেই পড়ে যেতাম। হলো কি আর হবে? শকুনেরা যেমন উঁচু থেকে নামবার সময় পাখা মুড়ে ভারী জিনিসের মতো অনেক দূর থেকে দ্রুত বেগে পড়ে যায়, ঠিক তেমনই ভাবে সেই বিশাল প্রাণীটি আমাদের পেছনের পাখার উপর এসে পড়েছে। এই সুযোগের এসে অপেক্ষা করছিল। প্রথমটা সত্যি আমি বিমূঢ় হয়ে গিয়েছিলাম এই আক্রমণের আকস্মিকতায় ও বিপদের ভীষণতায়। হাতের বন্দুকটা তুলে ধরবার কথাও আমার মনে ছিল না। প্লেন পড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল বিদ্যুৎ বেগে নিচের মাঠ ঘাট জঙ্গল আমাদের দিকে ছুটে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে আছাড় খেয়ে যখন মরতেই হবে,
তখন আর বন্দুক ছুড়ে লাভ কি? কিন্তু সে বিমূঢ়তা আমার কেটে গেল অশোকের কথায়। সে তাহলে মাথা ঠিক রেখেছে এত বিপদের ভেতরও। চোঙের ভেতর দিয়ে সে চিৎকার করে বললে, দেখছো কি, গুলি করো, আমি প্লেন সামলে নিচ্ছি। এইবার আমি সামনে ভালো করে চেয়ে দেখলাম। সেদিকের চেয়ে অবশ্য মাথা ঠিক রাখা শক্ত। সামনের ও পেছনের পায়ের হিংস্র নখরে আমাদের প্লেনের পেছনের দিকটা আঁকড়ে ধরে একটু একটু করে সেই ভয়ঙ্কর প্রাণীটা আমার দিকে এগিয়ে আসছে। তার হিংস্র দাঁতল মুখ একেবারে আমার সামনে। জানোয়ারটির বর্ণনা করা কঠিন। অতিকায় একটা গোসাপের সামনের পা দুটো থেকে বাদুরের মতো পাতলা চামড়ার ডানা বেরিয়েছে বললে খানিকটা বর্ণনা হয়, কিন্তু তার হিংস্র মুখের ও সাপের মতো কুটিল ভয়ঙ্কর চোখের ভীষণতা বোঝানো যায় না। অশোক সামলাবার চেষ্টা করা সত্ত্বেও তখন আমাদের প্লেন পেছনের লেজের ভারে টাল হারিয়ে একেবারে মাটির কাছাকাছি এসে পড়েছে। সেই সময়ে দাঁতে দাঁত চেপে সমস্ত শক্তি সংগ্রহ করে আমি বন্দুকের নলটা সেই হিংস্র প্রাণীর একেবারে দাঁতালো মুখের ভেতর ঢুকিয়ে দিলাম এবং তারপরই দুটো ঘোড়াই দিলাম পরপর টিপে। আর কিছু করবার দরকার হলো না। প্লেনের ওপর একবার একটু নড়ে উঠে জানোয়ারটা গড়িয়ে পড়ে গেল নিচে। আমার বিমানপত মাটিতে আছাড় খেতে খেতে হঠাৎ তীরের মতো ওপরে উঠে গেল, ভারমুক্ত হয়ে। পূবের আকাশে তখন লাল হয়ে উঠেছে। কপালের ঘাম মুছে আমি চোঙের ভেতর দিয়ে বললাম, এবার তো নামতে হয়। অশোক বলল, না, আরেকটা যে এখনো বেঁচে আছে। কিন্তু আমার বন্দুক যে সেই জানোয়ারটার সঙ্গে পড়ে গেছে। বন্দুক পড়ে গেছে সবিস্ময়ে চিৎকার করে উঠে অশোক খানিকটা চুপ করে রইল। তারপর আবার বলল, তাহলেও ফেরা যায় না, এমন সুযোগ আর কখনো পাবো কিনা সন্দেহ। এই ভীষণ জানোয়ার বেঁচে থাকলে আরো কত সর্বনাশ করবে কে জানে। তুমি প্যারাশুট নিয়ে নামবার জন্য প্রস্তুত থাকো। সে কি করতে চায় কিছুই বুঝতে না পেরে আমি হতভম্ব হয়ে গেলাম। আর একটি জানোয়ারের নাগাল আমরা তখন ধরে ফেলেছি। চারিদিক আলোকিত হয়ে ওঠার তরুণ, কিংবা তার সঙ্গীর মৃত্যুতে ভয় পেয়ে কিনা ঠিক বলা যায় না, সে তখন আক্রমণের বদলে পালাবার ফিকির খুঁজছে। বিশাল পাখাগুলো সবেগে আন্দোলিত করে পশ্চিম দিকের ঘন জঙ্গলের দিকেই সে যাওয়ার চেষ্টা করছে বলে মনে হলো। অশোক হঠাৎ চোঙের ভেতর দিয়ে বলল, লাফিয়ে পড়ো এবার। কিন্তু আমি লাফাবো কি? আমি তখন অশোকের কাণ্ড দেখে বিমূঢ় হয়ে গেছি। আমাদের প্লেন সোজা সেই জানোয়ারটির দিকে বন্দুকের গুলির মতো ছুটে চলেছে। যন্ত্রপাতি সব ঠিক করে অশোক তার বসবার খোপের ভেতর থেকে বেরিয়ে এবার শুধু সিটের ধারটুকু ধরে বাইরে ঝুলে পড়ল। তার ইঙ্গিতে আমিও তখন তাই করছি। তারপর 1, 2, 3 সেকেন্ড তার ইশারায় এবার হাত ছেড়ে দিয়ে শূন্যে ঝাঁপ দিয়ে পড়লাম। প্যারাশুটের বোতাম টেপবার আগেই শুনতে পেলাম ওপরে ভয়ঙ্কর সংঘর্ষের আওয়াজ। আমাদের এরোপ্লেন প্রচণ্ড বেগে জানোয়ারটিকে আঘাত করেছে। আমাদের প্যারাশুট খোলার সঙ্গে সঙ্গে আমাদের একরকম গায়ের পাশ দিয়ে সেই ভয়ঙ্কর প্রাণীটার মৃতদেহ সশব্দে মাটিতে গিয়ে পড়ল। আমাদের এরোপ্লেনটি মাতালের মতো তখন পড়তে পড়তে পাক খাচ্ছে। নাগরকোটা থেকে ট্রেনে কলকাতায় পৌঁছবার আগেই আমাদের খবর কিরকম ভাবে সেখানে পৌঁছে গিয়েছিল। এই আশ্চর্য জানোয়ারের মৃত্যুর খবরে সেখানে কিরকম চাঞ্চল্য দেখা দিয়েছিল। আইএনএ থেকে আমাদের বিশেষত অশোককে কিরকম সম্মান করা হয়েছিল সে খবর অনেকেরই জানা। এখানে শুধু আমাদের এই অভিযানের অদ্ভুত পরিণতির কথাটাই বলবো। সে পরিণতি স্যার চিরঞ্জীবের মুক্তি। শুধু মুক্তি নয়, বৈজ্ঞানিক হিসেবে এই ব্যাপারে তার খ্যাতির পুনরুদ্ধারও হয়ে গেল। প্রাচীন যুগের সরীসৃপ বংশ যে লোপ পায়নি তার চাক্ষুষ প্রমাণ তো আমরাই পেয়েছি। যে ভয়ঙ্কর প্রাণী দুটিকে আমরা মেরেছিলাম, স্যার চিরঞ্জীব নিউগিনি অভিযান থেকে তাদের ডিম এনে কৃত্রিম উপায় অদ্ভুত কৌশলে তার পরীক্ষাগারে ফুটিয়ে তাদের ছানাগুলোকে পালন করেছিলেন একদিন বৈজ্ঞানিক জগৎকে দেখিয়ে স্তম্ভিত করে দেবেন বলে। সেগুলো নাকি প্রাচীন যুগের টেরোড্যাকটিলেরই সুদূর বংশধর, আরও হিংস্র, আরও বিশাল আকায়। জানোয়ারগুলো আশাতিরিক্তভাবে বেড়ে ওঠে, কিন্তু একদিন হঠাৎ তার চাকরের অসাবধানতায় তাদের খাঁচা থেকে তারা বেরিয়ে পড়ে বলে বিপদ হয়। চাকরটিকে অমন নৃশংসভাবে তারাই মেরেছিল।
তারা ছাড়া পেয়ে যে কি সর্বনাশ করতে পারে তা বুঝেই স্যার চিরঞ্জীব বন্দুক নিয়ে এরোপ্লেনে তাদের মারবার জন্য বেরোচ্ছিলেন। পুলিশ তাকে সেই অবস্থায় বাধা দেওয়ায় অত্যন্ত অপমানিত বোধ করে তিনি একেবারে মৌন হয়ে যান। খবরের কাগজে যে সংবাদ একদম চাপা পড়ে গিয়েছিল, অশোক স্যার চিরঞ্জীবের সেই খুনের রহস্যের সঙ্গে এই বিমান ডাকের রহস্যের যোগসূত্র হঠাৎ একদিন আশ্চর্যভাবে আবিষ্কার না করলে অবশ্য সব দিক দিয়েই সর্বনাশ হয়ে যেত। আর মফস্বল সংবাদে বুড়ির বাছুর চুরির যে খবর গাঁজাখুরি বলে আমি পরিহাস করেছিলাম, তার থেকেই কিন্তু জানোয়ার দুটিকে কোথায় সন্ধান করতে হবে অশোক তার আভাস পায়। নইলে নাগরকোটার নামও সে জানত না দুদিন আগে। এখানেই শেষ হলো লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা গোয়েন্দা গল্প আকাশের আতঙ্ক। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।